ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ আজ হবে সরাসরি সম্প্রচার। হাজির করা হয়েছে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিকেলে রাজধানীতে একাধিক সভা সমাবেশ, যানজট নিরসন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক নিরাপত্তা বাহিনী। বিধ্বস্ত বিমানের ১৩ দিনের পর সীমিত পরিসরে খুলল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এখনই পাঠদান নয়, শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটাতে করা হচ্ছে কাউন্সেলিং। যমুনা নিউজে আমন্ত্রণ সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণ আজ সরাসরি সম্প্রচার করা হবে বিচার কাজ। এর মধ্যে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। প্রথম দিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনে আহতরা। শনিবার এই তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক, আর অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হন। আরও তথ্য জানবো এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সহকর্মী মাইনুল মারুফ যোগ দেবেন। মারুফ, আদালতের আজকের কার্যক্রম কখন শুরু হবে, সবশেষ তথ্য জানাবেন। সর্বশেষ আমাদের যেমনটা জানানো হয়েছিল, আজকে আদালতের কার্যক্রম 11টার পরই শুরু হবে এবং ইতিমধ্যে কিন্তু সকল প্রসিকিউটররা এসেছেন এবং চিফ প্রসিকিউটর এসেছেন। পাশাপাশি যে অ্যাটর্নি জেনারেল তিনিও কিন্তু আজকে, যেহেতু আজ প্রথম সাক্ষ্য গ্রহণ শেখ হাসিনার বিপক্ষে বা বিরুদ্ধে, তিনিও কিন্তু এসেছেন অবজার্ভ করার জন্য। সব মিলিয়ে ইতিমধ্যে কিন্তু কোর্টের ভেতরে কিন্তু বা এজলাসের ভেতরে কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আইনজীবী, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, সাক্ষী সবাই কিন্তু এসেছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হবে এবং সকালে কিন্তু আমরা দেখেছি যে এই মামলার যে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও কিন্তু আজকে হাজির করা হয়েছে এবং জানিয়ে রাখি, এই মামলায় কিন্তু মোট 58 জন সাক্ষী দেবেন বলে প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে, যার মধ্যে আজ 2 জনের সাক্ষ্য গ্রহণ হতে পারে। এছাড়া যে যখন শুরু হবে ট্রাইব্যুনাল বা এজলাস, তারপর পরে কিন্তু সূচনা বক্তব্য রাখবেন চিফ প্রসিকিউটর। এরপরে কিন্তু সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আসবে এবং এই সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের আবার আগামীকাল কিন্তু নির্ধারিত আছে সাক্ষ্য গ্রহণের জন্য, কালও কিন্তু সাক্ষ্য গ্রহণ হতে পারে এবং সব মিলে বলা যায় যে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন এবং এই যে পুরো বিচার কাজ কিন্তু আজ সরাসরি সম্প্রচার করা হবে। এবং আমরা দেখেছি যে কিছুদিন আগে যখন অভিযোগ গঠন হয়েছিল, তখন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কিন্তু মোট 5টি অভিযোগ আনা হয়েছিল, যেখানে এই ঘটনার মূল মাস্টারমাইন্ড হিসেবে অবহিত করা হয়েছে শেখ হাসিনাকে এবং যেই প্ল্যান বাস্তবায়নের কাজ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ মামুন। পরবর্তীতে কিন্তু সকল দায় স্বীকার করে রাজসাক্ষী হন চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং আজ কিন্তু 2 জন সাক্ষী দেবেন এবং প্রায় সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন। কলি মারুফ, ধন্যবাদ আপনাকে। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজ রাজধানীতে একাধিক সভা সমাবেশ, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিকেল 3টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছাত্রদলের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি স্মরণে ছাত্র সমাবেশ, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য রাখার কথা। এদিকে শহীদ মিনারে বিকেল 4টায় জাতীয় নাগরিক পার্টির জনসমাবেশ, সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আসবে দেশ গঠনের কর্মসূচির ঘোষণাও। তরুণদের কর্মসংস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার কথা রয়েছে। জুলাই অভ্যুত্থানে তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল তা অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলে অবস্থান এনসিপির। এদিকে আজ এইচএসসি ও সমমানের দুবেলা পরীক্ষা একই সাথে অনুষ্ঠিত হচ্ছে। বিসিএস এর পরীক্ষাও যানজট এড়াতে বেশ কিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রবিন, বিকেল থেকে ছাত্র দলের সমাবেশ, এখন কেমন দেখছেন? শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন? নিরাপত্তা ব্যবস্থা, একই সাথে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, সেই তথ্য জানাবেন।
কলি, আপনি যেমনটি বলছেন যে ঠিক 3টায় আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সমাবেশ, যেটি জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে। এই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠানের জন্য তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতিও পেয়েছিল, কিন্তু পরবর্তীতে এনসিপি যখন সেখানটায় কর্মসূচি ঘোষণা করে এবং এনসিপির অনুরোধের প্রেক্ষিতে মূলত ছাত্রদল স্থান পরিবর্তন করে শাহবাগে এই কর্মসূচি আহ্বান জানিয়েছে এবং ইতিমধ্যেই এই সমাবেশকে ঘিরে দেশের নানা প্রান্তের ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন এবং শাহবাগের এইখানটা থেকে আমি যেখানটা দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনেই বারডেম এবং পিজি হাসপাতালের সেই সড়কটা, ডান দিকে কাঁটাবন এবং অন্যদিকে মৎস্য ভবন এবং বরাবর সামনেই রয়েছে আমার সম্মুখভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। যদি বলতে চাই যে মঞ্চটা করা হয়েছে একেবারে মাঝখানে, যার পেছন সাইডটা পিজি হাসপাতাল এবং বারডেম হাসপাতাল, এবং সেখানটায় নেতাকর্মীদের কোনো ধরনের অবস্থানের বেলায় দলের তরফ থেকে অর্থাৎ ছাত্র দলের পক্ষ থেকে এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে যেন সেখানটায় কেউ অবস্থান না নেয়। সেই সড়কটা যেহেতু দুটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, সেখানে যেন অ্যাম্বুলেন্স এবং রোগীদের যাতায়াতের জন্য উন্মুক্ত থাকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং অন্যদিকে কাঁটাবন মৎস্য ভবন পর্যন্ত এই বিস্তৃত সড়ক জুড়েই মূলত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত এই সড়ক জুড়েই ছাত্রদলের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা অবস্থান নেবেন। সংগঠনটি যেটি বলছে যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীদের যে ব্যাপক সম্পৃক্ততা এবং আত্মত্যাগের ঘটনা ঘটেছিল সেটি আজকের এই সমাবেশ থেকে আরও একবার উচ্চারিত হবে এবং ছাত্রদলের নেতাকর্মীরা কোটা সংস্কারের যৌক্তিক দাবি থেকে কি করে সরকার পদত্যাগের এক দফার আন্দোলনে রূপ নিয়েছিল সেই অভ্যুত্থানের পর্বটা, সেটাকে তুলে ধরার এক ধরনের চেষ্টা করবে। এবং ছাত্রদল যেটি বলছে শুধুমাত্র এই জুলাই গণঅভ্যুত্থানেই তাদের 142 জন নেতাকর্মী নিহত হয়েছে, সেইটুকুকেও আরও একবার স্মরণ করার চেষ্টা। এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন বিশেষ অতিথি হিসেবে। তাদের তরফ থেকে দলের এই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে এক ধরনের বার্তা পৌঁছবে, সেই অপেক্ষায় রয়েছে তৃণমূল থেকে কেন্দ্রের এই সমাবেশে যুক্ত হতে যাওয়া নেতাকর্মীরা। কলি। রবিন, ধন্যবাদ আপনাকে। জাতীয় সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা না থাকলেও ভবিষ্যতের কার্যকারিতা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন নোট অফ ডিসেন্ট সহ যেসব বিষয় ঐকমত্য হয়েছে সেগুলো অস্পষ্ট। ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর ক্ষমতার হ্রাস, সাংবিধানিক সংস্কার, এসব গুরুত্বপূর্ণ প্রশ্নে কমিশনের সুপারিশ কতটা কার্যকর হবে তাও এখন পরিষ্কার নয়। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিবেচনায় নিলে সংস্কারের বিষয়ে যথেষ্ট ঐকমত্য হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। প্রায় 5.5 মাসের আলোচনা, তর্ক বিতর্কের সমাপ্তি। শিগগিরই চূড়ান্ত হতে যাচ্ছে জুলাই সনদ। দ্বিতীয় ধাপের সংলাপে 19টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। এর মধ্যে 10টিতে নোট অব ডিসেন্ট অর্থাৎ দ্বিমত জানিয়ে একমত হওয়ার কথা জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলোর ভবিষ্যৎ কি হবে তা স্পষ্ট নয়। ক্ষমতার ভারসাম্য রক্ষা, কারো স্বৈরাচার হয়ে ওঠার পথ রুদ্ধ করা ছিল সংস্কারের গুরুত্বপূর্ণ লক্ষ্য, কিন্তু সেই ভারসাম্য তৈরি হবে কিনা তা নিয়ে সংশয় কাটেনি। আগের থেকে অবশ্যই ক্ষমতার কেন্দ্রীভূত হওয়ার পসিবিলিটি একটু কমেছে, কিন্তু আমরা সম্পূর্ণ সেফ কিনা আবারও কোনো একটা সরকার কোনো একটা সময় কোনোভাবে সংবিধানকে কোনো ধরনের সংস্কার করে অ্যাবসলিউট সেফগার্ড আমরা কখনোই পারবো না, কিন্তু মিনিমাম যেই সেফগার্ডটা আমাদের নিশ্চিত করার কথা ছিল এইটা বর্তমানে যে জায়গাটায় আছে সেইটা আমরা আসলে হচ্ছে গিয়ে আমার মনে হয় না যে আমরা সেটা নিশ্চিত করতে পেরেছি। রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সংস্কারের জায়গায় ঐকমত হতে পারে। দুইটা পক্ষকে যদি সমক্ষমতা সম্পন্ন হয় তাহলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হতে পারে। সে কারণে সরকার সেই অবস্থায় সরকারের স্থায়িত্ব নিয়ে সংকট সৃষ্টি হতে পারে এবং সরকারি কার্যক্রমে স্থিরতা দেখা দিতে পারে। শঙ্কা আছে জাতীয় সনদ বা রাজনৈতিক ঐকমত্যের রূপরেখা বাস্তবায়নে বাধ্যবাধকতা না থাকলে সেটি কার্যকর হওয়া নিয়েও। ঐকমত্য সৃষ্টি করেই একটা জুলাই সনদ ঘোষণা করলে সেটা সব রাজনৈতিক দল মেনে নিতে বাধ্য হবে। আর এখন যদি কোনো রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দেয় বা দ্বিমত পোষণ করে পরবর্তীতে তারা যদি এটা পরিবর্তন করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের নৈতিক যে অবস্থান, অবস্থানের কোনো সমস্যা হবে না। আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম ঘটনার নজির তো আছে, আর যদি সেটা সংসদে আলোচনার মাধ্যমে হয় ভবিষ্যতে তাহলে সেটাও একটা অনিশ্চয়তার ভিতর থাকে।
ফলে আমরা জুলাইয়ের অভ্যুত্থানের দাবি দেওয়ার যে সমাধান আপাতত পাচ্ছি, এটা আমার মনে হচ্ছে একটা অনিশ্চিত। যে জায়গাগুলোতে ক্রিটিক্যাল এই পাওয়ার শেয়ারিং বা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করার ব্যাপার, সেখানেই একটা নোট অফ ডিসেন্ট থাকছে। সেই ক্ষেত্রে রেফারেন্ডাম একটা উপায় হতে পারে, যে আমরা হয়তো জাতীয় সংসদে যে নির্বাচন হবে তার সাথেই এই রেফারেন্ডামটা যদি আমরা পাশ করায় নিতে পারি, যদি জনগণ ওভারওয়েলমিংলি এই রেফারেন্ডামের পক্ষে ভোট দেয়, তাহলে সেটা এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করে। ঐকমত্য কমিশন বলছে, গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পক্ষকে এক ছাতার নিচে আনার চেষ্টা হয়েছে। এখন দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের প্রতি দায়বদ্ধ থাকা। তার অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউরটা কি হবে, জবাবদিহিতা কি হবে, এই জায়গাগুলো আমার শঙ্কার জায়গা হিসেবে থেকে যাচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ভয়াবহ ট্র্যাজেডির পর তৃতীয় দফার ছুটি শেষে সীমিত পরিসরে খুলল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে আজ কোনো পাঠদান কার্যক্রম চালু হবে না। কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটাতে করা হচ্ছে কাউন্সেলিং। বিমান বাহিনীর পক্ষ থেকেও বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প, আর যেখানে দেওয়া হচ্ছে শারীরিক এবং মানসিক পরামর্শ। ধীরে ধীরে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু করতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। শনিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের আশায় হয় বিশেষ দোয়া ও প্রার্থনা। 21 জুলাই মাইলস্টোন স্কুলের ক্লাসরুমে বিধ্বস্ত হয় একটি প্রশিক্ষণ বিমান। সব মিলিয়ে এখন পর্যন্ত 34 জনের প্রাণহানির তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও 41 জন। শরীয়তপুরে পদ্মা সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে সেতুর টোল প্লাজার জাজিরা প্রান্তের নওডুবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনার কবলে পড়ে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে নিহত হন আলী অন্তু ও সুজন। তাদের মধ্যে অন্তুর বাড়ি সাভারে, হেমায়তপুরে বলে জানা গেছে। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ভাঙাচোরা খানাখন্দে ভরা বিধ্বস্ত সড়ক, রীতিমতো নরক যন্ত্রণায় চট্টগ্রাম মহানগরীর মোহরা এলাকার বাসিন্দারা। সাম্প্রতিক ভারী বর্ষণে সড়কের দশা আরও বেহাল। ঝুঁকি নিয়েই করতে হচ্ছে চলাচল। বর্ষা শেষে ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা করে সংস্কারের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। দেখে অজপাড়াগা মনে হলেও এটি আসলে বন্দরনগরীর মোহরা এলাকার দেওয়ান মহসিন পাড়ার সড়কের চিত্র। এমনিতেই বছরের পর বছর ভাঙাচোরা খনাখন্দে ভরা সড়ক, সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিতে অবস্থা আরও বেহাল। এই রাস্তা দিয়ে তো অনেক কষ্টে চলাচল করতে হয়, দীর্ঘদিন ধরেই বৃষ্টির কারণে রাস্তাটা ভাঙা। অনেক সময় রুগী পর্যন্ত নিয়ে যাওয়া অনেক কষ্ট হয়ে যায়। আর যখন জোয়ারের পানি আসে তখন তো আরো এতটুকু পানি থাকে। 5 মিনিটের একটা আপনার গন্তব্যে পৌঁছাতে পারবে যেখানে, সেখানে আপনার ঘুরে যাইতে গেলে আপনার প্রায় আধা ঘন্টা সময় চলে যায়। এখানে সম্পূর্ণ মৌলিক কাজগুলো যেগুলো আছে, প্রত্যেক কাজের জন্য আমাদের পানিগুলো ডেয়ে যেতে হয়। সংযোগ সড়ক হওয়ায় ছোট গাড়ির পাশাপাশি এখানে চলে পণ্যবাহী ভারী যানবাহনও, ফলে সড়কও ক্ষতবিক্ষত। ঝুঁকি নিয়ে চলছে চলাচল। গাড়ির চাকা নষ্ট হয়ে যায়, সেজি ভাঙি যায়, বিভিন্ন রকমের সমস্যা আছে, পানি উঠে যায়, অনেক সমস্যা হয়। গাড়ি চালাতে কষ্ট হয়, অনেক ভাঙাচোরা গাড়ি তাইতে উল্টে যায়। একটা গাড়ির যদি উল্টে পড়ে যায় তাহলে মানুষের ক্ষতি হবে, গাড়িরও ক্ষতি হবে। রাস্তাঘাট খারাপ না, ভাঙা ঘরটা। একই অবস্থা মোহরার LA খান সড়কের। গত বছরের 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় বন্ধ সংস্কার কাজ। চলাচলের দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের। রাস্তাটা ঠিক করতেছে, আজকে 2 বছর গত রমজানে ধরছিল, কাজ হয়ে যাবে বলছিল, কিন্তু হচ্ছে না। রাস্তাটা পড়ে থাকতে আজকে মনে হয় 5 বছর ধরে এরকম ধরে পড়ে থাকছে, কোনো কাজ করে নাই। এখানে যারা বিল্ডিং করছে ওই গত কয়েকদিন আগে বলতেছে ওরা এখান থেকে চলে যাবে যাতায়াতের ব্যবস্থার কারণে। একটা হসপিটালে নিয়ে যাবে এই সুযোগ নেই, না হয় কাঁধে করে নিয়ে যেতে হবে, না হয় রোগী মারা যাবে রাস্তায়। এই একটা পরিস্থিতির মধ্যেই আছি আমরা এখানে। শুধু এই এলাকাতেই নয়, সিটি কর্পোরেশনের তথ্য মতে চলতি বর্ষায় 41টি ওয়ার্ডে অন্তত 70 থেকে 80টি সড়ক বেশি ক্ষতিগ্রস্ত, যার পরিমাণ 100 কিলোমিটারেরও বেশি। যেখানে গর্ত হয়ে গেছে, যেখানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়েছে, সেই রাস্তাঘাটটা খুব দ্রুত গতিতে রিপেয়ার করার জন্য সেটার ইনস্ট্রাকশন আমি দিয়েছি। সুবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চৌহালি ও শাহজাদপুর উপজেলার একাংশ নিয়েছিল সিরাজগঞ্জ 6 আসন। 2008 সালে চৌহালিকে সংযুক্ত করা হয় বেলকুচির সাথে। চৌহালিবাসীর অভিযোগের পর থেকেই তারা উন্নয়ন বঞ্চিত। আসনটি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
9টি উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ জেলা। স্বাধীনতার পর থেকে জেলায় সংসদীয় আসন ছিল 7টি। 2008 সালে সিরাজগঞ্জ 6 আসনকে যুক্ত করা হয় বেলকুচি কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ 5 আসনের সাথে। সিরাজগঞ্জ 6 আসনে ভোটার সংখ্যা ছিল 2,10,978 জন। বিলুপ্তির পর 4টি সংসদীয় নির্বাচনে বেলকুচি থেকে নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এ সময়ের মধ্যে নদী ভাঙন রোধ সহ দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি অঞ্চলটিতে। এতে ভোগান্তি আগের তুলনায় অনেকটাই বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। যত বরাদ্দ আসছে শুধু পেপার ট্রানজ্যাকশন হয়েছে, রাস্তাঘাট কোনো কিছু উন্নয়নমূলক কোনো কিছু হয়নি। কিছু লোকজনের কারণে তাদের সুবিধার্থে তারা এই আসনটি ভাগ করে নিয়ে যায়, কিন্তু আমাদের এই এলাকার অবহেলিত এলাকার লোকজনের খুব অসুবিধা। চর অঞ্চলের জনগণ প্রতিনিয়ত নদীর সঙ্গে যুদ্ধ করতেছে এবং এখানে অবকাঠামোর কোনো উন্নয়ন করতে পারতেছি না আমরা। বরাদ্দগুলি সব বেলকুচিতেই চলে যায়। আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে বিএনপি সহ স্থানীয়দের পক্ষে জমা পড়েছে একাধিক আবেদন। হয়েছে 2টি মামলাও, তবে এখনো মেলেনি কোনো সমাধান। এনাদপুর এবং সাতপুরের 4টে ইউনিয়ন মিলে সেই 6 আসন ফিরে পাই, তাহলে এখান থেকে এমপি নির্বাচিত হবে, এখানে জনপ্রতিনিধিত্ব হবে। নির্দিষ্ট আইনে সীমানা নির্ধারণ করা হয়, সেখানে নির্বাচন কমিশনের এই বিষয়টি এখতিয়ার সম্পন্ন। আবেদন কেউ যদি করে আমরা এটা যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানিয়ে দেই। চৌহালি উপজেলা সহ শাহজাদপুর উপজেলার পূর্ব অংশের 4টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল সাবেক সিরাজগঞ্জ 6 আসন, যা পুনর্বহালের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ক্রমওয়েলের মতো এরকম নির্মম নিষ্ঠুর এভাবে লাশ ঝুলিয়ে রেখে কবর থেকে তুলে নিয়ে এসে ফাঁসি দেবই, এতটা অমানবিক আমরা নই। অ্যাট দি সেম টাইম আমাদের সামনে যে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ ঘটেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, যে ইতিহাসের নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোয়। আমরা যে উপাদান আপনাদের সামনে প্রসিকিউশনের পক্ষ থেকে আনবে, সেই উপাদান যদি আপনারা দেখেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশের আগামী প্রজন্মকে বসবাসের উপযোগী করে রাখার জন্য আপনারা যদি দেখেন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন। এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা সবসময় দাবি জানাবো ট্রাইব্যুনালের কাছে। আজকের এই ট্রাইব্যুনাল যে মামলার বিচার করতে বসেছেন, এই মামলার বিচার প্রক্রিয়ায় বিগত 17 বছরে বাংলাদেশের মাটিতে খুন, গুম, পলিটিক্যাল পারসিকিউশন একটা কালচার চালু হয়েছিল। আজকে রাস্তায় কথা উঠে, চায়ের দোকানে কথা উঠেছে কে কার চেয়ে বড় খুনি ছিলেন। 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী দুঃশাসন আমরা দেখেছি, যখন প্রায় 30,000 তরতাজা যুবকদেরকে হত্যা করা হয়েছিল একটি রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য। প্রশ্ন উঠেছে 72 থেকে 75-এর যে শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন, নাকি 2009 থেকে 2024 পর্যন্ত যিনি শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন। প্রশ্ন এসেছে 72 থেকে 75 পর্যন্ত খুনের ধরন এবং 9 থেকে 24-এর খুনের ধরন একই প্যাটার্নের নাকি কোনো রকম এটাকে রিফাইনিং স্টেজে আমাদের সামনে এসেছে। এগুলো সবই অসুস্থ বিতর্কের একটি জায়গা। আমরা মনে করি বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের বসবাস করে দেওয়ার জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে।
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও এমিরেটাস অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর এম শমসের আলী ইন্তেকাল করেছেন। ইল্লানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দিবাগত রাত 3:30টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বরেণ্য এই শিক্ষাবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। শমসের আলীর বড় ছেলে জেহান আলী তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে বাদজোহর ধানমন্ডির 7 নম্বর রোডের বাইতুল আমান মসজিদে জানাজা হবে। দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রাক্তন সভাপতি শমসের আলী 1937 সালের 21 নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় জন্মগ্রহণ করেন। 1961 সালে পাকিস্তানের আণবিক শক্তি কমিশনে যোগদানের মাধ্যমে শমসের আলীর কর্মজীবন শুরু হয়। 1970 সালে অত্যন্ত অল্প বয়সে আণবিক শক্তি কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পান তিনি। 1973 সালে স্পেশাল সাসটেনশনের মাধ্যমে শমসের আলীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর অফ ফিজিক্স হিসেবে সম্মাননা দেওয়া হয়। রাশিয়ার জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে ইউক্রেন। জবাবে ইউক্রেনের ড্রোন উৎপাদন কারখানায় বোমা বর্ষণ করেছে রাশিয়া। পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা আরও বেড়েছে রাশিয়া ইউক্রেনের রণক্ষেত্র। এদিকে দোনেস্কের আরও একটি বসতি দখলের দাবি করেছে মস্কো। ব্যাপক অভিযান চালিয়ে সামি এবং খার্কিভে। আর ইউক্রেনে ছোড়া গাইডেড এরিয়াল বম্ব এবং 3 শতাধিক ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমন দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে একাধিক স্থানে হামলার দাবি করেছে ইউক্রেন। টার্গেট করা হয়েছে তেল শোধনাগার এবং সংরক্ষণ কেন্দ্র, বিদ্যুৎ স্থাপনা, ড্রোন মজুদ এবং লঞ্চিং বেজ, একই সাথে একটি শিল্প কারখানা। নোভোকই বাই শেভেস্কে বিস্ফোরণের পর আগুন ধরে যায় একটি জ্বালানি স্থাপনায়।